ব্যাপার কবি, গালে হাত দিয়ে ভেবেই চলেছ? নতুন কোনো কবিতা আসছে না বুঝি? না, আসছে না। একটা অস্থির ভাব উড়ে উড়ে বেড়ায় মেঘের মতো। ঘন হলে মেঘ, তবেই না বৃষ্টি নামে। এতে হতাশ হবার কিছু নেই। সব কবিদেরই এটা হয়, রবিরও হতো। এটা সাময়িক, কবিতার জন্ম লাভের জন্য। আনন্দ আকাশ চুম্বী হতে হয় বা যন্ত্রণা গভীর হতে হয়। তা ঠিক, তবে আনন্দ যন্ত্রণা মুখ্য হলেও অন্য অনুভূতিও কবিতার ধাত্রী বা বিধাত্রী হতে পারে। কিন্তু আজ আমার কি যে হয়েছে, এক কলমও লিখতে অপারগ আমি। নাকি লুকিয়ে রাখছো কিছু? মনের ঘরে কোনো রাজকন্যা কি উঁকি দিয়েছে? ডুবে ডুবে জল খাচ্ছ, তাই তো? রসিকতা আপনি করতেই পারেন, তবে সেরকম কিছুই নয়। আসলে আমি এক আশ্চর্য সংকটের মাঝে দাঁড়িয়ে আছি। আমায় বলো, কি সংকট? তোমার সব সমস্যার সমাধান আমার হাতের মুঠোয়। একটা পান খাবে? ছাঁচি পান। পান খেলে শুধু তো মুখই লাল হয় না, অন্তরখানিও রাঙা হয়ে ওঠে। আচ্ছা দিন। আপনি পানটা কিন্তু বড় সুন্দর সাজেন, হাতে আপনার জাদু আছে। শুধু হাতে, চোখে নেই? তা আবার নেই। ওই চোখ একবার যে দেখেছে, আমৃত্যু তার মনে জেগে থাকে ওই চোখের মায়া। কিন্তু কিন্তু পান খেয়েও গান জাগছে না প্রাণে। বেশ, এই আমি তোমার মাথার চুলে বিলি কেটে দিচ্ছি। দেখবে, দল বেঁধে আসবে কবিতার দল। স্বপ্নভঙ্গ হবে নির্ঝরের। কেন চুলের প্রতি এমন অযত্ন? মনে হচ্ছে কতদিন তেল পড়েনি মাথায়। জানি স্নেহের কাঙাল তুমি, মাকে হারিয়েছ কোন ছেলেবেলায়। নাও আমার স্নেহের সবটুকু তুমি নাও। জীবনে পেয়েছি আদেশ, নির্দেশ, উপদেশ, প্রহরা, নিরাপত্তা। পাইনি আদর, স্নেহ, মমতার পরশ তেমন করে। ফাঁকি দিয়ে ভর্তি জীবনের যে পাখিটি এসেছিল, ভরে দিয়েছিল জীবন সুধারসে, তাকে আজ বিদায় জানাবার আদেশ এসেছে। তাই বুঝি এত চঞ্চলতা? এক কাজ করো, বেশি না ভেবে আমাকে নিয়েই লেখো। ধরে নাও আমি সেই পাখিটি। একদিন আমার আকাশ ছিল আলোতে আলোকিত, তারপর একদিন আমার আকাশ ডুবে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। সব হারিয়ে আমি যন্ত্রণায় নীল হয়ে গেলাম। এত বেদনা আমার মতো তোমাকে আর কে দিতে পারে কবি? আমার চোখের দিকে তাকাও, দেখো পুঞ্জীভূত হয়ে আছে অনন্ত বেদনা। নাও আমার বেদনা নাও, আর সেই বেদনার হলাহল তোমার হৃদয়ের ছোঁয়ায় হয়ে যাক অমৃতের স্রোত। মাফ করবেন, মাফ করবেন কাদম্বরী দেবী। আপনাকে নিয়ে আর কিছু লিখব না। কেননা আপনাকে নিয়ে এত লেখা হয়েছে যে, যাকে বলে রবি আর বৌঠান বিষয়টা ক্লিশে হয়ে গেছে অনেকের কাছে। তাই এটা নেহাত একঘেয়ে। কেউ আর আপনাদের ব্যাপারে আগ্রহ দেখাতে চাইছেন না। আবার অনেকের কাছেই আপনাদের বিষয়টা পরকীয়ার, তাই অস্বস্তিকর। অনেকে এত আপত্তিজনক কথা বলে, কানে শোনা পাপ। আমাদের দেশের মানুষ খুব বেশি সভ্য কি হয়েছে? অসংখ্য মানুষের মনে এখনো প্রাচীন যুগের অন্ধকার। বলো কি, এই রকম ব্যাপার? তার মানে সত্যি সত্যি আমার মৃত্যু হতে চলেছে। আফিম যা পারে না, ঘৃণা যা পারে না, তা বোধহয় পারে মানুষের অনাগ্রহ, উদাসীনতা, উপেক্ষা। তবে তোমার কথা আসলে কিছু মানুষের কথা। আমি তো শুনেছি আমাদের নিয়ে লেখা বই বেস্ট সেলার হয়েই চলেছে। সেটা হয়তো ঠিক।
সম্পর্কের মধ্যে নিষিদ্ধতা থাকলে সেই সম্পর্ক মানুষকে রোমাঞ্চিত করে। তবে পুরনো এই বিষয় নিয়ে বহু মানুষ আগ্রহ হারিয়েছেন। ফুল তো প্রতিদিন ফোটে, তা বলে কি ফুলের আকর্ষণ ফুরিয়ে যায়? চাঁদ তো প্রতি পূর্ণিমায় ওঠে, তা বলে কি পূর্ণিমার আকর্ষণ ফুরিয়ে যায়? নদী তো একই রকম বয়ে চলেছে, তাই বলে কি নদীর আকর্ষণ ফুরিয়ে যায়? যন্ত্রণা কি ফুরিয়ে যায়? অভিমান, হাহাকার ফুরোয় না। মানুষ তো আর ফুল নয়, নদীও নয়, চাঁদও নয়। প্রকৃতি ফুরোয় না, আকাশ ফুরোয় না, সাগর ফুরোয় না, আকাশের তারারা ফুরোয় না, শুধু মানুষ ফুরিয়ে যায়। তুমি কবি, আশ্চর্য কথা বলছো। রবীন্দ্রনাথের মতো মানুষ কি কখনো ফুরিয়ে যায়? আর রবীন্দ্রনাথ না ফুরোলে কাদম্বরীও ফুরোয় না। মার্জনা করবেন, মার্জনা করবেন। আপনি ভুল ভাবছেন। আপনাদের সম্পর্কের ব্যাপারে আর নতুন কোনো সংযোজন সম্ভব নয়। একটা কাজ করতে পারো। বলুন। একটু অন্যরকম ভাবে আমাদের কথা তুলে ধরো। বেশ। এই যেমন ধরো, আমরা দুজন পদ্মা নদীতে ভেসে বেড়াচ্ছি। আকাশে পূর্ণিমার চাঁদ, ভেসে যাচ্ছে গোটা পৃথিবী। তার আলোয় রবীন্দ্রনাথ কবিতা বলছে, আমি শুনছি রবীন্দ্রনাথ গান গাইছে। আমি একটু একটু করে আঙুল জলে ডুবিয়ে খেলছি। কিংবা কল্পনার ডানায় ভর দিয়ে আরও অনেক রকম গল্প লেখো, রহস্যের সুতোয় গেঁথে। তাহলে হয়তো মানুষ নতুন কিছু পাবে, আর নতুন কিছুর টানে আমাদের পড়বে, হয়তো পড়াবেও। কিন্তু কিন্তু এসব তো সত্য নয়। হতেও তো পারে। আসলে আমাদের যত কথা প্রকাশিত, তার থেকে অনেক বেশি কথা অপ্রকাশিত। সেসব আজ আর কেউ জানে না। জানেন একমাত্র বিধাতা পুরুষ। ঠাকুরবাড়ির অন্তরালে কত কথাই চাপা পড়ে গেছে সময়ের জমে ওঠা পলির নিচে। যাই হোক, আমি আর আপনাদের বহু চর্চিত বিষয় নিয়ে কিছু লিখব না। বেশ, লিখতে না চাইলে জোর করব না। তবে জেনে রেখো, রবীন্দ্রনাথ কাদম্বরীকে ঘিরে থাকা আলোর শেষ বলে কিছু হয় না। এ এক আশ্চর্য আলো, যে আলো ভাসাতে জানে আনন্দ স্রোতে, যে আলো রূপকথার জন্ম দিতে জানে, যে আলো লিখতে জানে অনন্ত বিষাদের কাব্য। ভীষণ ভীষণভাবে মানি এই কথা। বৌঠান একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এইভাবে যখন তখন আপনি আমার কাছে আর আসবেন না। জানেনই তো, আর কয়েক মাস পর আমার বিবাহ। তার মানে যা শুনেছিলাম তা সত্য। যাক, আমি ভারমুক্ত হলাম। যাই, এবার সংগ্রহ করি আফিমের গুলি। কেন এইরকম বাসনা? এই বাসনা থেকে কি মুক্ত হওয়া যায় না? কেন রবিকে রিক্ত করার আয়োজন বারে বারে? আশ্রয়হীন হয়ে মানুষ বাঁচতে পারে না কবি। একটা আশ্রয় তার চাই। পার্থিব সব আশ্রয় হারিয়ে যখন মানুষ একা হয়ে যায়, তখন বিধাতার আশ্রয়টি প্রার্থিত হয়ে ওঠে। তোমাকে আমি দোষ দিই না, কাদম্বরীর এটাই চিরকালের ভবিতব্য। ভালো থেকো কবি। বৌঠান, এমন অনাসৃষ্টি কাণ্ড করবেন না বৌঠান। সময় সব ব্যথা ভুলিয়ে দেবে। অভিমানকে বারবার জিতিয়ে দেবেন না। সব দুর্বলতা ঝেড়ে ফেলে জীবনের পাশে দাঁড়ান। সম্ভব নয়। শুধু কষ্ট পাওয়ার জন্য আমি বেঁচে থাকতে রাজি নই। দহনে আমি যে ছাই হয়ে যাব বৌঠান। রবিকে ছাই করার ক্ষমতা কোনো আগুনের নেই। তবু এতই যখন আশঙ্কা, আমি দিয়ে যাব তোমায় আমার দুটি চোখ। বৌঠান। ছাই সরিয়ে তারা তোমায় ফিনিক্স পাখির গান শোনাবে।
বেশ, তবে আপনার চোখ দুটি আমায় দিয়ে যান। এ তো আমার পরম সৌভাগ্য। নাও কবি, নাও আমার চোখ, গেঁথে দিলাম তোমার বুকের মাঝখানটিতে। জলের ফোঁটাগুলিকেও যেন উপেক্ষা করো না। ভালোবেসো ওদেরও, ভালোবেসো কবি, ওদেরও ভালোবেসো রবি।